আসসালামু আলাইকুম। লার্নিং স্কুলের নতুন আরেকটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমাদের ক্লাসটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। লাস্ট ক্লাসটা আমাদের প্রিপোজিশনের উপরে ছিল। এটা আমাদের শর্ট সাজেশন, যেটা সেই বই থেকে। আজকেও আমরা শর্ট সাজেশন থেকে করব। আজকে করব আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস। কারা কারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেন, আর লাইভটা শেয়ার করে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন যে কারা কারা শেয়ার করেছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্মৃতি মণ্ডল শেয়ার করেছে, থ্যাংক ইউ স্মৃতি। শাবনাম হিমা, ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই একটু দ্রুত জয়েন করে লাইভটা শেয়ার করে দেন। আজকের ক্লাসটা কিন্তু আরো ইম্পর্টেন্ট। আমাদের প্রিপোজিশনের উপর থেকে যতগুলো প্রশ্ন আসে তার থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। এবং যেটা আমরা করব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা জানি যে একটা ওয়ার্ডের জন্য প্রিপোজিশন অনেকগুলো করে বসতে পারে। দেখা যাবে যে আমাদের অপশনে যে চারটা অপশন দেওয়া আছে, চারটাই প্রিপোজিশন হয়, তবে হয়তো সেই কনটেক্সটের জন্য না বা সেই সেন্টেন্সের জন্য না। সো সবগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে চেষ্টা করব। সো দ্রুত সবাই জয়েন করে ফেলেন আর লাইভটা শেয়ার করে আমাকে একটু জানিয়ে দেন। শাবনাম হিমা শেয়ার করেছে, থ্যাংক ইউ শাবনাম। আচ্ছা, মিম মিম শেয়ার করেছে, থ্যাংক ইউ মিম। মমতা খাতুন, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনারা একটু দ্রুত জয়েন করে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমাকে একটু জানিয়ে দেন শেয়ার করে। আপনাদের এই ক্লাসটার জন্য এত ওয়েট ছিল। মেহের জাবিন কলি শেয়ার করেছে, আপনারা এই ক্লাসটার জন্য এত ওয়েট করেছেন, এত রিকোয়েস্ট ছিল যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের উপরে ক্লাস নেওয়া হোক। তো আমরা একদম শুরু থেকে চেয়েছিলাম যে শুরু থেকে শুরু করার জন্য, কিন্তু যেহেতু এটাতে রিকোয়েস্ট বেশি ছিল, সো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই টপিকটা আজকে আমরা আগে করাবো আর কি। আচ্ছা আচ্ছা, সাবিকুল ইলমা শেয়ার করেছে, থ্যাংক ইউ সাবিকুল। আফরিন জাহান সোনিয়া শেয়ার করেছে। আচ্ছা, নীলা শেয়ার করেছে। শিমু, থ্যাংক ইউ শিমু। এমডি স্কান্দার আলী শেয়ার করেছে। মেহেদি হাসান ইকবাল শেয়ার করেছে। জুনায়েদ হোসেন, জি কমেন্ট দেখা যাচ্ছে। ইব্রাহিম খলিল শেয়ার করেছে। রোজা রাকিব হাসান শেয়ার করেছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস আমাদের পেজে হচ্ছে ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে, আপনি স্ক্রল করে একটু নিচের দিকে গেলেই ক্লাসগুলো পাবেন, সমস্যা নেই। মৌসুমী কবির শেয়ার করেছে, থ্যাংক ইউ মৌসুমী। চৌধুরী দিয়া শেয়ার করেছে, থ্যাংক ইউ দিয়া। ঠিক আছে, তাহলে আপনারা একটু দ্রুত করে জয়েন করতে থাকেন আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম যে প্রশ্নটা, ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে আমাদেরকে বলছে যে when one makes a promise one must not go dash on it। আচ্ছা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে মিনিং। আমি যদি মিনিংটা বুঝতে পারি তাহলে হয়তো আমি রাইট প্রিপোজিশনও বসাতে পারবো। একটু দেখেন, এখানে বলছে যে কোনো একজন, মানে when one makes a promise, যখন কেউ কোনো প্রমিস করে বা শপথ করে, তখন one must not go dash on it। তাহলে তাকে সেখান থেকে কি করা উচিত না? প্রমিস করলে পরে সেখান থেকে আমরা জানি যে আর ফেরত আসা উচিত না, তাই তো? তাহলে এখানে আমাদের অপশনে বলছে যে ফরওয়ার্ড, বলছে ব্যাক, বলছে বাই, বলছে অ্যারাউন্ড। তাহলে ফরওয়ার্ড মানে সামনের দিকে যাওয়া, সেটা তো হয় না। ব্যাক মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, ইয়েস। আর বলছে বাই, বাই এখানে হয়ই না। আর হচ্ছে অ্যারাউন্ড মানে চারদিকে, তাহলে অ্যান্সার আমাদের হবে কি? ব্যাক। যে কেউ যখন কোনো প্রমিস করে তখন তার আর পিছিয়ে যাওয়া উচিত না, ঠিক আছে? আর ব্যাকে যাওয়া উচিত না। ওকে ওকে, নেক্সট।
দুই নাম্বারটা আমাদেরকে কি বলছে, বলছে যে she dash a new ideas for increasing sell। ওকে, তাহলে নতুন কোনো আইডিয়া নিয়ে আসা, ঠিক আছে, যে সেলের কি বলছে যে ইনক্রিজিং সেলের পরিমাণ বাড়ানোর জন্য বা বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য সে নতুন একটা আইডিয়া নিয়ে এসেছে। ঠিক আছে, যখন কেউ কোনো নতুন আইডিয়া নিয়ে আসে, কারোর সাথে আসে, তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করি? উইথ, তাই তো? এই উইথ প্রিপোজিশনটা ইউজ হয় হচ্ছে কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে, ঠিক আছে, কারো সাথে নিয়ে আসা, কেউ নিয়ে আসা বা কারোর সাথে থাকা, সেই ক্ষেত্রে উইথ ইউজ করি। এখানে বলছে যে কেম আপ, না কেম আপ হয় না, কেম আপ মানে হচ্ছে উপরের দিকে উঠে আসা, না সেটা বলেনি, বলছে আইডিয়া নিয়ে এসেছে। কেম আপ তারপর আবার অন ইউজ করেছে, না হবে না। সি নাম্বার বলছে কেম আপ উইথ, ইয়েস এসেছে, কি নিয়ে এসেছে? কেম আপ মানে আসা, আর এসেছে কি নিয়ে এসেছে? উইথ নিউ আইডিয়াস, মানে নতুন আইডিয়া নিয়ে, তাহলে কি হবে? এটাই হবে। আর এখানে বলছে কেম আপন, এটাও হবে না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, কেম আপ উইথ। ওকে, তিন নাম্বারটা আমাদেরকে কি বলছে? 3 নাম্বারটা বলছে সরি আই এম লেট, মাই কার ড্যাশ পেট্রোল। এইখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, তাই তো? একটা হচ্ছে রান আউট অফ, একটা হচ্ছে রান আউট অন, তারপরে হচ্ছে রান আউট, আর হচ্ছে রান অফ। আচ্ছা, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা করে অর্থ আছে। সেটা হচ্ছে রান আউট অফ মানে হচ্ছে, প্রথমটা একটা একটা করে অর্থ দেই, তারপরে বলছি যে কোনটা আনসার। রান আউট অফ মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, ঠিক আছে, ফুরিয়ে যাওয়া, কোনো কিছু শেষ হয়ে যাওয়া। আচ্ছা, রান আউট অন যেটা, সেটা মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া। ওকে, ছেড়ে চলে যাওয়া। রান অফ যেটা, সেটা হচ্ছে চুরি করে পালানো। ওকে, রান আউট হচ্ছে কমতি। আচ্ছা, এখন তাহলে আমরা সবগুলোর অর্থ তো জানি। ওকে, এই যে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মজাই এটা, যে প্রত্যেকটারই আলাদা আলাদা করে কিন্তু অর্থ আছে। এখানে তাহলে আমাদেরকে কি বলছে? যে সরি আই এম লেট, আমার দেরি হয়ে গেছে কেন? মাই কার ড্যাশ পেট্রোল, মানে আমার গাড়ির পেট্রোল ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য হয়তো আমি আর আসতে মানে আমার আসতে লেট হয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা কি অর্থে ইউজ করব? যে পেট্রোলের ফুরিয়ে যাওয়া। তাহলে ফুরিয়ে যাওয়া কোনটা? রান আউট অফ, তাই তো? রান আউট অফ মানে হচ্ছে কোনো কিছু ফুরিয়ে যাওয়া, রান আউট অফ কোনো কিছু ফুরিয়ে যাওয়া বা কমতি হওয়া। যেমন আই অ্যাম রানিং আউট অফ মানি, তার মানে আমার কাছে টাকার কি হয়েছে? টাকা ফুরিয়ে গেছে। ওকে, রান আউট মানে হচ্ছে এইটার থেকে জাস্ট এই যে এখানে অফের কারণে এটা ফুরিয়ে যাওয়া, আর এটা ফুরিয়ে যাওয়া না, রান আউট হচ্ছে গিয়ে কমতি পড়া, কোনো কিছু কমে যাওয়া বা কমতি, সেটাকে বলা হয় রান আউট। এখানে বলছে রান আউট অন, সেটা হচ্ছে জাস্ট উঠে চলে যাওয়া, ঠিক আছে, উঠে চলে যাওয়া, রান আউট অন। রান অফ হচ্ছে দৌড়ানো, কেমন? এটা হচ্ছে গিয়ে দৌড়ানো না, শুধু পালানো, মানে চুরি করে পালানো, সেই ক্ষেত্রে ইউজ হয় কি? রান অফ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে রান আউট অফ। বোঝা গেল? ওকে, নেক্সট 4 নম্বরটা বলছে দ্য বয় টেকস ড্যাশ হিজ মাদার। এখানে কোনো কিছু টেকস এর পরে যদি কারোর সাথে তুলনা করে, টেকস এর পরে কেয়ার থাকলে সেটা আলাদা ব্যাপার, টেক কেয়ার হচ্ছে দেখাশোনা করা, সেটা আলাদা ব্যাপার। টেকস এর পরে যদি অন্য কিছু থাকে তাহলে এটার মিনিংটা আলাদা আলাদা দাঁড়ায়। সেটা কি? যে টেকস এর পরেই যদি আমাদের কোনো প্রিপোজিশন বসে তাহলে প্রত্যেকটার মিনিং আলাদা করে হয়। সেটা কি? টেকস অ্যাট হচ্ছে, টেকস অ্যাট হচ্ছে কারো কথা বিশ্বাস করা, কারো কথা বিশ্বাস করা। ওকে, তারপরে টেকস আপ হচ্ছে
উত্তোলন করা বা উপরে ওঠানো আর কি। ওকে, টেকস আফটার হচ্ছে কারো মতো দেখতে, ঠিক আছে, মানে হুবহু যদি কারো মতো দেখতে হয় তাহলে। টেকস উইথ হচ্ছে কাউকে ভালো লাগা। ওকে, তাহলে দেখেন কতগুলো মিনিং। তাহলে আমাদেরকে এখানে বলছে যে দ্য বয় টেকস ড্যাশ হিজ মাদার। আমরা বলি না যে ছেলেটা ওর মায়ের মতো দেখতে হয়েছে, মেয়েটা ওর বাবার মতো দেখতে হয়েছে, এই যে কারো মতো দেখতে হওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? টেকস আফটার, ঠিক আছে। আবার এখানে যদি কেয়ার থাকতো, টেক কেয়ার আফটার, তার মানে কি যে কারো দেখাশোনা করা অর্থে। দেখেছেন কত মানে মজার জিনিসটা। তাহলে টেকস এর পরেই যদি কোনো কিছু মানে প্রিপোজিশনের জন্য থাকে তাহলে সেটার মিনিং কি কি দাঁড়ায়? প্রথমটা হচ্ছে টেকস অ্যাক্ট হচ্ছে কারো কথা বিশ্বাস করা, যেমন হি ইজ টেকিং অ্যাট হিজ ওপিনিয়ন, তার মানে সে তার ওপিনিয়ন বা কথায় কি করেছে? বিশ্বাস করেছে। টেক উইথ কখন হবে? এখানে তো বিশ্বাসের কথা আসছে না। তারপর টেক উইথ কখন হবে? উইথ হচ্ছে কাউকে ভালো লাগা, যে এখানে বলছে দা বয় টেকস উইথ হিজ মাদার, আলাদা করে মাকে ভালো লাগার কি আছে? সবারই তো মাকে ভালো লাগে, সো এটাও হচ্ছে না। তারপরে আপ কি? উত্তোলন করা, এখানে তো উত্তোলন করা অর্থে ব্যবহৃত হচ্ছে না, ঠিক আছে, তাহলে এটাও হবে না। অ্যান্সার কি হবে? আফটার। টেকস আফটার মানে হচ্ছে কারো মতো দেখতে লাগা, যে ছেলেটা তার মায়ের মতো দেখতে। ওকে, নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার বলছে যে আই শ্যাল নট ড্যাশ এক্সামিনেশন এট দিস ইয়ার। আচ্ছা, মানে এই বছর সে এক্সামিনেশনে কি হয়নি? উপস্থিত হয়নি, সেটা বোঝাচ্ছে। এখানে বলছে কি যে গিভ, তারপরে বলছে অ্যাপিয়ার অ্যাট, তারপরে বলছে সিট, আর বলছে গো ফর। মজার ব্যাপার হচ্ছে অনেকে সিট মনে করে। এখানে যখন আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করব তখন আমাদের মাথায় রাখা লাগবে যে বাংলা অর্থটা যদি আমি দাঁড়া করাই বা এটা যদি অর্থগত দিক থেকে চিন্তা করি তাহলে আসলে আমি কি মিন করছে। এখানে এইটা মিন করছে যে আমি এই বছর এক্সামিনেশনে বসিনি, যদিও বাংলায় বলি যে আমি এই বছর এক্সামে বসি নাই, সো এইটা না, আসলে সেটা হচ্ছে সে এক্সামে কি করে নাই? উপস্থিত হয় নাই সেটা। তাহলে এই ক্ষেত্রে এক্সামিনেশনে উপস্থিত না হওয়া সেটাকে বলা হয় অ্যাপিয়ার অ্যাট, ঠিক আছে। অ্যাপিয়ার অ্যাট মানে এক্সামিনেশনে কি না হওয়া? উপস্থিত না হওয়া, অ্যাপিয়ার অ্যাট। তাহলে এখানে এই যে গিভ এক্সামিনেশন দিস ইয়ার, না এটা হবে না। সিট এক্সামিনেশন হবে না, গো ফর এক্সামিনেশন হবে না, হবে কি? অ্যাপিয়ার অ্যাট মানে আমি উপস্থিত হইনি। অ্যাপিয়ার অ্যাট মানে কি? উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, ঠিক আছে। 5 পর্যন্ত বোঝা গেছে? আমাকে একটু জানান এই পর্যন্ত বোঝা গেল কিনা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, অ্যাপিয়ার অ্যাট মানে হচ্ছে উপস্থিত হওয়া, ঠিক আছে। ওকে, নেক্সট 6 নাম্বারটা। 6 নাম্বারটা আমাদেরকে কি বলছে? বলছে হোয়াট আর ইউ, হ্যাঁ, হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ। আচ্ছা, মানে তুমি কেন এত রেগে আছো, তাই তো। হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ মানে এটা জিজ্ঞেস করছে যে তুমি কি কারণে এত রেগে আছো, ঠিক আছে, তোমার রাগের এত কারণটা কি। হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে কোনো কারণে, ঠিক আছে, কোনো কারণে রেগে থাকা, যে তুমি এত রেগে আছো কি কারণে। আর যখন আমরা বলবো আরেকটার ক্ষেত্রে অ্যাংরি ইউজ করা যায়, অ্যাংরি সেটা হচ্ছে গিয়ে ফর, যখন আমি কারণটা দর্শাবো। দেখেন এখানে বলছে যে কোন কারণে, অ্যাংরি অ্যাবাউট, আর যখন আমি কারণটা দর্শাবো যে আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট দিস রিজন, রিজন যখন দিব তখন হচ্ছে ওই রিজন গুলোর ক্ষেত্রে ফর হয়, ঠিক আছে। সেটা হচ্ছে কারণের জন্য, কোনো কারণের জন্য, যে কারণের জন্য সেটা আমি যখন বলবো তখন আমরা কি ইউজ করতে পারি? অ্যাংরি ফর, ঠিক আছে। আর এই যে অ্যাট বা উইথ এগুলো ইউজ করে না। অ্যাবাউট হচ্ছে কি কারণে রাগ,
মানে তুমি কোন বিষয়ে রাগ করছো বা কি কারণে রাগ করছো, আর অ্যাংরি ফরটা হচ্ছে সেই কারণটা যখন বলবে তখন অ্যাংরি ফর ইউজ করা হয়। যেহেতু এখানে কারণ জিজ্ঞেস করছে তো হবে কি অ্যাংরি অ্যাবাউট, হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, তুমি কি কারণে এত রাগ করছো। ওকে, নেক্সট 7 কি বলছে আমাদেরকে, বলছে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। আচ্ছা, তার মানে মানে তুমি যা করেছো তার জন্য হচ্ছে কোনো অজুহাতেরই অবকাশ নাই, সেটা বোঝাচ্ছে। যখন কোনো অজুহাতের অবকাশ থাকবে না তখন বলা হয় এই যে অজুহাতের অবকাশ নাই। তাহলে অজুহাতের কি হয়েছে, মানে এই এক্সকিউজের ক্ষেত্রে আমরা অজুহাতের বলছি না, অজুহাতের অবকাশ নেই, তাই তো? মানে পুরোটার বাংলা দাঁড়ায় যে তুমি যা করেছো তার জন্য কোনো অজুহাতেরই অবকাশ নেই। তাহলে এই যে কোনো অজুহাতের র বা এর থাকলে কি হয়, যে অ্যাডমিটস অফ। ঠিক আছে, বলেছি না অ্যাডমিটস হচ্ছে গিয়ে র এর আর হচ্ছে অন্ত্যেষ্টিয় লাস্টে যদি থাকে, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে অফ ইউজ করা হয়। ঠিক আছে, যে কোনো অবকাশই নাই, তোমার যা করেছো তার জন্য কোনো অবকাশই নাই। আর যদি মনে করেন যে কেউ কোনো কিছু করেছে এবং সেটা পরে স্বীকার করছে, তাহলে হতো কি অ্যাডমিটস টু, এটা হচ্ছে স্বীকার করা। ঠিক আছে, অ্যাডমিটস টু মানে কি স্বীকার করা। অ্যাডমিটস টু মানে হচ্ছে যে কাজটা করেছে সেটার জন্য মানে আবার সেটা স্বীকার করা যে আমি এটা করেছি। হ্যাঁ, অ্যাডমিট ফর বা অ্যাডমিট অ্যাট এই দুইটা ব্যবহার হয় না। তাহলে দুইটাই হতে পারে, একটা হচ্ছে অ্যাডমিট টু, একটা অ্যাডমিট অফ। যদি অ্যাডমিট টু ইউজ করা হয় তার মানে হচ্ছে সে মানে কোনো কিছু করেছে এবং সে সেটা কি করেছে, স্বীকার করেছে। আর যদি কোনো কিছুর জন্য কারো কোনো এক্সকিউজ দিচ্ছে, ওই যে কোনো কিছুর জন্য, এই যে অজুহাতের জন্য, এই জন্য এখানে কি হয়েছে, অফ হয়েছে। ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, 8 নাম্বারটা আমাদেরকে কি বলছে, বলছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড মানে কি অভিযুক্ত। ওকে, অ্যাকিউজ মানে কি অভিযুক্ত, মিসলিডিং মানে হচ্ছে বিভ্রান্ত। আচ্ছা, এবার দেখি কি বলতেছে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মিসলিডিং দ্য ইয়াং সেকশন অফ অ্যাথেন্স। তাহলে অ্যাথেন্স হচ্ছে একটা জায়গার নাম যেখানে সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল, তার কারণ মনে করা হয়েছিল যে সক্রেটিস যে একটা নিউ জেনারেশনকে, একটা নিউ সেকশনকে যারা কিনা ইয়াং, তাদেরকে কি করছে, মিসলিড করছে বা তাদেরকে বিভ্রান্ত করছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে বলা হয় যে কাউকে যদি মিসলিড করা হয় তাহলে হচ্ছে মানে তাকে অভিযুক্ত করা হয়েছিল। কিসের জন্য অভিযুক্ত করা হয়েছিল, মিসলিডিং এর জন্য অভিযুক্ত করা হয়েছিল। তাহলে কি হবে, অ্যাকিউজড অফ। নরমালি অ্যাকিউজড এর পরে অফই হয়। ঠিক আছে, অ্যাকিউজড অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মানে হচ্ছে কোনো কিছুর জন্য অভিযুক্ত করা, অ্যাকিউজড অফ। ঠিক আছে, কিসের জন্য সক্রেটিসকে অ্যাকিউজ করা হয়েছিল, মিসলিড করার জন্য। ঠিক আছে, নেক্সট 9 নামটা আমাদেরকে বলছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, কোনো বিকল্পই নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, তার মানে বিকল্প, অল্টারনেটিভ মানে বিকল্প না, ট্রেনিং এর কোনো বিকল্পই নেই। তাহলে অল্টারনেটিভের পরে কি হবে, এটাও ফিক্সড এর আগেরটার মতো, সেটা হচ্ছে অল্টারনেটিভ টু ট্রেনিং। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, তার মানে হচ্ছে ট্রেনিং এর কোনো বিকল্পই নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। ঠিক আছে, ওকে, নেক্সট নাম্বার 10 কি বলছে, মিথিলা আর্গিউড। এটাও একদম সহজ, মানে আর্গিউডের পরে কি হয়, একটাই হয়, সেটা হচ্ছে
আর্গিউড উইথ, আর্গিউড উইথ মানে হচ্ছে তর্ক করা। ওকে, আর্গিউড উইথ। তাহলে মিথিলা আর্গিউড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ। মিথিলা আমার সাথে বিয়ে নিয়ে তর্ক করছিল। তাহলে এই যে আর্গিউড উইথ এর পরে দেখবেন যে যে আর্গিউ করে, আর্গিউ উইথ, উইথ কখন হবে, যে আর্গিউ করবে তার কথা এবং মাঝখানে হচ্ছে আর্গিউড উইথ, আর তারপরে যার সাথে করছে সে থাকবে। কি বললাম, যে তর্ক করছে সে, তারপরে আর্গিউড উইথ, তারপরে যার সাথে তর্ক করছে সে, এরকম করে থাকবে। যদি এরকম করে থাকে মানে দুইটা নাউন যদি আমি পাই বা দুইটা মানে আমরা যদি দেখি যে একটা নাউন আছে এবং তারপরে সেই নাউনকে আরেকটার সাথে রেফার করা হচ্ছে, তাহলে চোখ বন্ধ করে আর্গিউড উইথ হবে। নর্মালি আর্গিউডের সাথে উইথই হয়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে, আর্গিউড উইথ মানে তর্ক করা। কার সাথে তর্ক করছিল, ওর বলছে যে আমার সাথে মিথিলা তর্ক করছে। ওকে, সো 10 পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দেন, কোনো সমস্যা আছে? এই প্রশ্নগুলোও তো জব ইংলিশে আছে, ঠিক আছে? এখন আমরা শর্ট সাজেশন থেকে করছি, তার কারণ হচ্ছে আমাদের শর্ট সাজেশন থেকে করতেছি কারণ আমাদের সামনে হচ্ছে পরীক্ষা আপনাদের, ঠিক আছে? এই কারণে একদম সিলেক্টিভ প্রশ্নগুলো হয়তো আমরা মানে আমাদের জব ইংলিশ থেকেও করতাম, কিন্তু এখানে হচ্ছে একদম পরপর যেভাবে দেওয়া আছে সেভাবেই করছি, ঠিক আছে? যাতে আপনাদেরই ভালো হয়, কারণ আপনারাই তো বলবেন যে ম্যাডাম এত পড়ালে তো মাথায় থাকবে না বা ক্লাসগুলো আমাদেরকে শেষ করতে হবে, যেই কারণে আমরা একদম সিলেক্টিভ যেগুলো আসার মতো সেগুলোতেই ক্লাস করাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা নেক্সট 11 আমাদেরকে কি বলছে? 11 নাম্বারটা বলছে দ্য মিনিস্টার arrived dash a decision last night। আচ্ছা, তাহলে মিনিস্টার কি করেছিল? মিনিস্টার হচ্ছে একটা ডিসিশনে পৌঁছেছিল, ঠিক আছে? একটা ডিসিশনে পৌঁছেছিল। তাহলে নির্দিষ্ট করে, বারবার বলছি, এই যে অ্যারাইভড এর সাথে এখানে যতগুলো আছে প্রত্যেকটা ব্যবহার করা যায়। যদি অ্যারাইভড এর পর অ্যাট হয় তাহলে সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুতে পৌঁছানো, ঠিক আছে? নির্দিষ্ট কোনো কিছুতে পৌঁছানোর ক্ষেত্রে কি হবে? অ্যারাইভড অ্যাট, নির্দিষ্ট করে কোনো কিছু পৌঁছানো। যদি আমি বলতাম অ্যারাইভড বাই, তাহলে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছানো। অ্যারাইভড বাই কখন হবে? নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানো, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানো। তাহলে অ্যারাইভড অ্যাট হলে নির্দিষ্ট সময়, আর অ্যারাইভড বাই হলে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে, ঠিক আছে? অন, অ্যারাইভড অন এর পরে সারা জীবন একটা কিসের নাম হবে? দিনের নাম হবে, দিনের আগে, ঠিক আছে? দিনের আগে সবসময় কি হয়? অন হবে। সানডে, মানডে, অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ওয়েনসডে, ঠিক আছে? সব দিনের আগে। আর অ্যারাইভড এর পরে টু কথাটা অনেক আগে ব্যবহৃত হতো, এখন আর ওভাবে হয় না, ঠিক আছে? সো অ্যারাইভ টু না। এখন দেখেন এই তিনটার ক্ষেত্রে আমাদের অ্যারাইভড এর পরে এখানে কি কোনো দিন আছে নাকি ডিসিশন? দিন তো নেই, তাহলে কাটা। তারপরে বলছে যে অ্যারাইভড অ্যাট আ ডিসিশন, একটা নির্দিষ্ট ডিসিশনে পৌঁছেছে না, তাহলে আর কোনো কথাই নেই, এটা কি হবে? অ্যাট। আর বাই হচ্ছে কেউ যদি সময়ের আগেই আসে, যেমন মনে করেন যে হি অ্যারাইভড বাই 10 PM, সে 8টার আগেই চলে এসেছে। যখন বাই হয় তখন সময়ের আগেই চলে আসে, তাহলে এখানে বাইও হবে না, অনও হবে না, টু তো হবেই না, অ্যান্সার কি হবে? অ্যাট, অ্যারাইভড অ্যাট, নির্দিষ্ট করে পৌঁছানো, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। নেক্সট 12 নাম্বারটা আমাদেরকে কি বলছে? হি অ্যাবাইডস ড্যাশ মি। আচ্ছা, এটাও একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে মান্য করা, ঠিক আছে? মানে মেনে নেওয়া। সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা অ্যাবাইডস ইউজ করি। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যাবাইডস এর পরে হবে হচ্ছে যে একমত হওয়া, ঠিক আছে? কারণ কি বলছে যে হি অ্যাবাইডস ড্যাশ মি, সে আমার সাথে একমত হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যাবাইডস উইথ। তাহলে যদি থাকে অ্যাবাইডস উইথ, তার মানে হচ্ছে
একমত হওয়া। ওকে, একমত হওয়া। আর যদি থাকে অ্যাবাইডস বাই, তার মানে হচ্ছে মেনে চলা। ওকে, মেনে চলা। তাহলে অ্যাবাইডস বাই এরটাই কিন্তু বারবার আসে পরীক্ষায়, কিন্তু দেখেন কত চালাক, এখানে অ্যাবাইডস উইথ দিয়ে রাখেছে, কারণ এটা তো বেশি ব্যবহার হয় না। তাহলে অ্যাবাইডস বাই হবে যদি মেনে চলা বোঝায়, যে আমি কোনো কিছু মেনে চলছি। হি অ্যাবাইডস বাই দ্য রুলস গিভেন বাই দ্য গভর্নমেন্ট। তাহলে সে গভর্নমেন্টের রুলস গুলো মেনে চলছে যখন বলবো, তখন কি হবে? অ্যাবাইডস বাই। কিন্তু এখানে আবার বলছে যে হি অ্যাবাইডস ড্যাশ মি, আমার সাথে একমত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাবাইডস উইথ। মনে থাকবে? অ্যাবাইডস উইথ আর অ্যাবাইড বাই আর ইন আর অন এগুলো ইউজ হয় না, ঠিক আছে? অ্যাবাইডস উইথ অথবা অ্যাবাইড বাই। ওকে, নেক্সট 13 কি বলছে? 13 বলছে যে দ্য পদ্মা অ্যাবান্ডেন্স ড্যাশ। অ্যাবান্ডেন্স মানে কি? প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে কি? প্রচুর। অ্যাবান্ডেন্স ড্যাশ হিলসা ফিশ, মানে ইলিশ মাছের প্রাচুর্যতা আছে কোথায়? পদ্মা নদীতে। তাহলে এখানে হচ্ছে অ্যাবান্ডেন্স উইথ হবে। যখন কোনো কিছুতে, কোনো কিছুর ভেতরে কোনো কিছুর প্রাচুর্যতা থাকে, তখন সেটাকে বলা হয় কি? অ্যাবাউন্ডস উইথ। এটা উইথই হয়। অ্যাবাউন্ডস উইথ মানে হচ্ছে এই নদীতে এই জিনিসটার প্রচুর প্রাচুর্যতা রয়েছে। তাহলে নদীর ভেতরে এই জিনিসগুলো আছে না, একসাথে আছে না, এই জন্য উইথ। ঠিক আছে, অ্যাবাউন্ডস উইথ। ওকে, নেক্সট 14 বলছে your offer is acceptable ড্যাশ মি। তাহলে তোমার অফারটা আমার কাছে গ্রহণীয়। acceptable এর পরেও সবসময় কি হয়? acceptable to মানে কি? গ্রহণীয়। ঠিক আছে, acceptable to মানে হচ্ছে গ্রহণীয় বা গ্রহণযোগ্য। ঠিক আছে, acceptable by না, acceptable for সেই ক্ষেত্রে যে কোনো কিছুর জন্য গ্রহণীয়। acceptable for this reason যদি এরকম বলে যে কোনো কিছুর জন্য গ্রহণীয়। acceptable for কি? কোনো কিছুর জন্য গ্রহণীয়। ওকে, আর acceptable অনও হয় না, তাইলে এখানে হবে কি? acceptable to, আমার কাছে গ্রহণীয়। কারো কাছে গ্রহণযোগ্য যদি হয় তাহলে কি হয়? acceptable to। আর for হচ্ছে কোনো কিছুর জন্য গ্রহণীয় হলে acceptable for। ওকে, 15 বলছে he is accessible ড্যাশ অল। সে সবার কাছেই কি? সহজলভ্য বা যাকে সহজে পাওয়া যায়। হি ইজ অ্যাক্সেসেবল ড্যাশ অল। এটাও কাউকে যখন সহজে পাওয়া যাবে সেটার সাথে কি হবে? অ্যাক্সেসেবল টু। ওকে, এটা সবসময় টুই হয়, অ্যাক্সেসেবল টু। তার মানে হচ্ছে সহজে যাকে পাওয়া যায়, মানে সহজে হচ্ছে যে সবার সাথে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাক্সেসেবল টু মানে হচ্ছে সহজে যাকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যাক্সেসিবল এর পরে সবসময় কি হবে? টুই হবে। অ্যাক্সেসিবল টু, অ্যাক্সেসিবল ইনটু, অফ, অন না, অ্যাক্সেসিবল টু। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল? কোনো সমস্যা আছে? 15 অ্যাক্সেসিবল টু, ইয়েস। হ্যাঁ, সহজে যাকে পাওয়া যায়, রাইট। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সাউন্ড কি কম শোনা যাচ্ছে? ঠিক আছে, ওকে, নেক্সট। আচ্ছা, 16 কি বলছে? বলছে আই শ্যাল অ্যাডহিয়ার ড্যাশ মাই প্ল্যান। আই শ্যাল অ্যাডহিয়ার ড্যাশ মাই প্ল্যান। আচ্ছা, অ্যাডহিয়ার মানে হচ্ছে
অ্যাডিয়ার মানেও হচ্ছে মেনে চলা, অ্যাডিয়ারের সাথেও কি হয় টু, ঠিক আছে, অ্যাডিয়ার টু মানে হচ্ছে মেনে চলা। তাহলে বলছে আই শ্যাল অ্যাডিয়ার টু মাই প্ল্যান, তাহলে আমি আমার প্ল্যান মেনেই কাজ করব বা আমি আমার প্ল্যান মাফিকই কাজ করব, তাহলে কি হবে অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ারের পরেও কি হয় টুই হয়। এগুলো আমরা মনে রাখবো, যেমন যেগুলোতে টু হয় সেগুলো একসাথে মনে রাখলেই কিন্তু হয়, যে অ্যাক্সেসেবল টু, তারপরে এই যে অ্যাডহিয়ার টু, ঠিক আছে, একসাথে মনে রাখলেই কিন্তু হয়, যে যে কোনগুলোর সাথে এই যে টু হচ্ছে, দেখেন ম্যাক্সিমাম যেগুলো পাচ্ছি সবগুলোর সাথেই কিন্তু টু, ঠিক আছে। নেক্সট 17 নাম্বার, 17 কি বলছে, অ্যামেন্ডেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশন কোনটা হবে, ঠিক আছে। এই অ্যামেন্ডেবল, অ্যামেন্ডেবল মানে হচ্ছে বাধ্য বা অনুগত, অ্যামেন্ডেবল মানে কি বাধ্য অথবা অনুগত, ঠিক আছে, অ্যামেন্ডেবল মানে বাধ্য বা অনুগত। এই যে অ্যামেন্ডেবল এর সাথেও কি হয় টুই হয়, অ্যাক্সেসেবল টু, তারপরে হচ্ছে এই যে অ্যামেন্ডেবল টু, ঠিক আছে, এগুলোর সাথে হচ্ছে টুই হয়। তারপরে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার টু, ঠিক আছে, এই সবগুলোর সাথেই টু হয়, কিন্তু দেখেন সবগুলো পরপর টু এরই পেলাম। ওকে, নেক্সট 18, আই হ্যাভ নো অ্যাপটিটিউড, এই যে নো অ্যাপটিটিউডের এটা আমরা সেন্টেন্স কারেকশনের সময় করেছিলাম না, নো অ্যাপটিটিউড, অ্যাপটিটিউড মানে হচ্ছে প্রবণতা, অ্যাপটিটিউড মানে কি প্রবণতা। তাহলে অ্যাপটিটিউডের পরে সবসময় যেটা হয় সেটা হচ্ছে ফর। কেন ফর হয়, তার কারণ আমার কোনো প্রবণতা নেই, কিসের জন্য প্রবণতা নেই, ফর মানে কি জন্য, তাই তো, কিসের জন্য আমার কোনো প্রবণতা নেই, মিউজিকের জন্য বা গানের জন্য আমার কোনো প্রবণতা নেই, তাহলে অ্যাপটিটিউডের পরে সবসময় কি হবে ফর হবে, অ্যাপটিটিউড ফর, এটার জন্য আমার কোনো প্রবণতা নেই বা এটার প্রতি আমার কোনো প্রবণতা নেই, আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক। নেক্সট 19, 19 বলছে হি ওয়াজ অ্যাস্টোনিশড, অ্যাস্টোনিশড মানে কি বিস্মিত হওয়া, তাই তো, বিস্মিত হওয়া, তাহলে হি ওয়াজ অ্যাস্টোনিশড ড্যাশ মাই কারেজ, সে অ্যাস্টোনিশড হয়েছিল বা বিস্মিত হয়েছিল কেন অ্যাট মাই কারেজ, অ্যাস্টোনিশড অ্যাট মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করা, বিস্ময় প্রকাশ করাকে বলা হয় কি অ্যাস্টোনিশড অ্যাট, হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট মাই কারেজ, সে আমার যে কারেজ বা আমার যে প্রবল ইচ্ছা, তীব্র ইচ্ছা, সেটার প্রতি কি হয়েছিল একদম বিস্মিত হয়েছিল বা বিমোহিত হয়েছিল, অ্যাস্টোনিশড অ্যাট, অ্যাস্টোনিশড ইনটু ফর না, অ্যাস্টোনিশড অ্যাট হয়। ওকে, নেক্সট 20, 20 বলছে দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ দ্য পেশেন্ট, ওকে এইটা ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেড, এইখানে এই অ্যাটেন্ডেড বলতে কি বুঝিয়েছে যে পরিচর্যা করা, তাই তো। আচ্ছা, অ্যাটেন্ডেড অন মানে হচ্ছে দেখাশোনা, কি দেখাশোনা, অ্যাটেন্ডেড টু মানে হচ্ছে পরিচর্যা, ওকে, অ্যাটেন্ডেন্ট টু মানে কি পরিচর্যা, তাহলে অ্যাটেন্ডেন্ট অন মানে হচ্ছে দেখাশোনা করা, অ্যাটেন্ডেন্ট টু মানে কি পরিচর্যা করা, ওকে। আর যদি বলতাম যে আরেকটা আছে সেটা কি অ্যাটেন্ড, অ্যাটেন্ড অ্যাট, সেটা আবার কি উপস্থিত থাকা, ওকে, উপস্থিত থাকা, অ্যাটেন্ড আপন হয় না, অ্যাটেন্ড ইন হচ্ছে কোনো একটা স্থান যদি মেনশন করা যায়, ঠিক আছে, স্থান, ওকে। তাহলে এই যে দেখেন কতগুলো হয়ে গেল অ্যাটেন্ডের সাথে, কিন্তু এখানে নার্স কি করছে, নার্স পেশেন্টের কি করবে পরিচর্যা করবে, তাই না, বা সেবা করবে, তাহলে এটা কি হবে অন, মানে শুধু দেখাশোনা করা সেটা না, পরিচর্যা করা টু, তাহলে দ্য নার্স অ্যাটেন্ডেড টু দ্য পেশেন্ট
তাহলে নার্সটা কি করছে, পেশেন্টের সেবা করছে বা পরিচর্যা করছে। অ্যাটেন্ডেন্ট ইন মানে কোনো একটা স্থানে থাকা, অ্যাটেন্ডেন্ট অ্যাট মানে হচ্ছে উপস্থিত থাকা আর আপন হয় না। ওকে, ক্লিয়ার? নেক্সট 21, এই যে দেখেন মাত্র অ্যাটেন্ড করালাম না, আবার চলে এসেছে। তাহলে এখানে অ্যাটেন্ডেন্ট বলছে আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাঞ্চুয়ালি, আমি অফিসে কি সময় মতো যাই। পাঞ্চুয়ালি মানে কি সময় মেনে চলা, তাই তো, সময় মতো যাই। তাহলে এই যে অফিসে সময় মতো কি হয়, উপস্থিত হওয়া বোঝাচ্ছে, তাই না? তাহলে উপস্থিত হওয়া বোঝালে কি হয়, অ্যাটেন্ড অ্যাট মানে উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া, অ্যাটেন্ড অ্যাট, সে সময় মতো অফিসে উপস্থিত থাকে। নেক্সট 22 বলছে ইউ শুড অ্যাটেন্ড ড্যাশ ইয়োর লেসন। ওকে, এখন আবার আরেকটা এসেছে, সেটা হচ্ছে অ্যাটেন্ড এরপরে কি হবে, অ্যাটেন্ড অ্যাট থাকলে হচ্ছে উপস্থিত থাকা, তাই তো। অ্যাটেন্ড ইন থাকলে হচ্ছে কোনো স্থানে থাকা, তারপর হচ্ছে অ্যাটেন্ড টু থাকলে আবার সেটা কি, সেটা হচ্ছে মনোযোগ দেওয়া, মনোযোগ দেওয়া। বলে না যে গিভ অ্যাটেনশন টু ইয়োর স্টাডি বা গিভ ইউ শুড অ্যাটেন্ড টু ইয়োর স্টাডি, টু ইয়োর লেসন বা টু ইয়োর স্টাডি। তাহলে কি তোমার পড়াশোনার প্রতি তোমার কি হওয়া উচিত, মনোযোগী হওয়া উচিত। তাহলে এখানে আবার অ্যাটেন্ডটা কোন অর্থে ইউজ হয়েছে, মনোযোগ অর্থে। তাহলে দেখেন একটা হচ্ছে অ্যাটেন্ড আমরা পেলাম যেটা সেবা করা অর্থে, একটা অ্যাটেন্ড পেলাম আমরা সেটা হচ্ছে মনোযোগী হওয়ার ক্ষেত্রে, একটা অ্যাটেন্ড পেলাম সেটা হচ্ছে কোনো স্থানে থাকার ক্ষেত্রে, আর একটা অ্যাটেন্ড পেলাম সেটা হচ্ছে উপস্থিত থাকার ক্ষেত্রে। ওকে, মনে থাকবে সবগুলো অ্যাটেন্ড। এখানে অ্যাটেন্ড টু মানে হচ্ছে মনোযোগী হওয়া। আচ্ছা, এরপরে 23 নাম্বারটা বলছে হি ইজ, আচ্ছা এটা অ্যাফিলিয়েটেড হবে, AFFLI, একটু ভুল আছে, LI হবে, ঠিক আছে, AFFLICTED, অ্যাফ্লিক্টেড। ওকে, হি ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ গাউট। ওকে, এই গাউট মানে হচ্ছে গিয়ে গেটে ব্যথা, ওই যে আমাদের ব্যথা হয় না সেটা, এটা কি গেটে ব্যথা, গেটে বাত, তো বাতই বলে নাকি, হ্যাঁ গেটে বাত মানে হচ্ছে গিয়ে ওই যে জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হয় সেটাকে গেটে বাত বলে না, তো এই গাউট হচ্ছে গিয়ে গেটে বাত। তাহলে বলছে যে হি ইজ অ্যাফিলিক্টেড, আচ্ছা এই অ্যাফিলিক্টেড মানে হচ্ছে যন্ত্রণা পাওয়া, হি ইজ অ্যাফিলিক্টেড ড্যাশ গাউট, তার মানে হচ্ছে সে কি কি হচ্ছিল, যন্ত্রণা পাচ্ছিল। তাহলে এই যন্ত্রণা পাওয়ার ক্ষেত্রে হয় হচ্ছে অ্যাফিলিক্টেড উইথ, ঠিক আছে, সে যন্ত্রণা পাচ্ছিল, কিসে যন্ত্রণা পাচ্ছিল, গেটে বাথের যন্ত্রণা পাচ্ছিল। অ্যাফিলেক্টেড উইথ হয়, অ্যাফিলেক্টেড বাই সিন্স অফ না, অ্যাফিলেক্টেড উইথ মানে হচ্ছে যন্ত্রণা পাওয়া। এই অ্যাফিলেক্টেড মানে কি, যন্ত্রণা পাওয়া, যন্ত্রণা, ঠিক আছে। ওকে, নেক্সট 24 বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, সে অনুপস্থিত ছিল কোত্থেকে, মিটিং থেকে সে অনুপস্থিত ছিল, ঠিক আছে। তাহলে মিটিং এ সে অনুপস্থিত ছিল, একটা জিনিস মনে রাখবেন যে কোনো জায়গায় উপস্থিত থাকা উচিত ছিল, তারপরেও যদি অনুপস্থিত থাকে তাহলে সেখানে কি হবে, অ্যাবসেন্ট ফর্ম। অ্যাবসেন্ট ফর্ম কখন হয়, থাকা উচিত ছিল কিন্তু ছিল না, ঠিক আছে। তার থাকা উচিত ছিল ঠিকই কিন্তু সে ছিল না, তাহলে কি হবে, অ্যাবসেন্ট ফর্ম। যখন বলবো অ্যাবসেন্ট ফর, তার মানে কি কারণে সে ছিল না, ঠিক আছে। অ্যাবসেন্ট ফর হচ্ছে কারণে। ওকে, অ্যাবসেন্ট ইনটু হয় না, অ্যাবসেন্ট ইন। অ্যাবসেন্ট ইন মানে হচ্ছে শুধু অনুপস্থিত,
থাকা। তাহলে একটু খেয়াল করে দেখেন, অ্যাবসেন্ট ইন এর সাথে আর ফর্মের সাথে পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম। অ্যাবসেন্ট ইন মানে হচ্ছে নর্মালি কোনো একটা জায়গায় আপনি উপস্থিত থাকলেন না, সেটা অ্যাবসেন্ট ইন। কিন্তু যখন এমন কোনো একটা জায়গা যেখানে আপনার উপস্থিত থাকা উচিত ছিল তারপরও আপনি থাকেননি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? অ্যাবসেন্ট ফর্ম হবে। ঠিক আছে, অ্যাবসেন্ট ফর্ম। আর অ্যাবসেন্ট ফর্ম মানে ফর হচ্ছে কোনো কারণে, যে হি ওয়াজ অ্যাবসেন্ট ফর হিজ সিকনেস, সে অ্যাবসেন্ট ছিল কেন? তার সিকনেসের কারণে, সেটা কারণ। আর অ্যাবসেন্ট ইনটু তো হয় না। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত বোঝা গেল? 24 পর্যন্ত আমাকে একটু জানান। অ্যাবসেন্ট ফর্ম, ওকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, নায়রা নায়রা আমাকে বলছে যে বাই আর আপনের কথা। আমি এটা বলেছিলাম যে বইয়ের মধ্যে যেটাতে আপন দেওয়া আছে সেটা ভুল আছে। ঠিক আছে, আপন কখন হবে আর বাই কখন হবে আমি বলে দিয়েছিলাম। যদি আর্টিকেল না থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি মানে আপনি আপন ইউজ করবেন আর কি। সরি, আপন ইউজ করবেন হচ্ছে আর্টিকেল থাকলে পরে, আর না থাকলে পরে আপনি বাই ইউজ করবেন। সো ওখানে যেহেতু আর্টিকেল ছিল না, এই জন্য ওখানে আপন হবে না, ওটা বাই হবে, এটাই আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। নেক্সট 25 আমাদেরকে কি বলছে? 25 নাম্বারটা আমাদেরকে বলছে যে হাউ ডিড ইউ গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ড্যাশ ডক্টর হাওয়ার্ড। আচ্ছা, তাহলে কারো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে সব সময় অ্যাপয়েন্টমেন্টের পরে, অ্যাপয়েন্টমেন্ট মানে কি? সাক্ষাৎ। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে গিয়ে সাক্ষাৎ। কারো সাক্ষাৎ পাওয়ার ক্ষেত্রে সবসময় সেটা কি হয়? অ্যাপয়েন্টেড উইথ, কারো সাক্ষাৎ পাওয়া। বাই, অ্যাট, টু কোনোটাই না, হয় অ্যাপয়েন্টেড উইথ, কারো সাক্ষাৎ পাওয়া। তাহলে হাউ ডিড ইউ গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট মানে তুমি কিভাবে ডক্টর হাওয়ার্ডের অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাৎ পেয়েছিলে। ঠিক আছে, সো এটা কি হবে? উইথ হবে, অ্যাপয়েন্টেড উইথ। ওকে, নেক্সট 26 আমাদেরকে বলছে হি হ্যাজ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি। ওকে, সে আমাকে কিসের জন্য অ্যাসিওর করেছিল? এই অ্যাসিওর করা মানে কি? নিশ্চিত করা, তাই তো? অ্যাসিওর মানে হচ্ছে নিশ্চিত করা। অ্যাসিওর্ড মানে হচ্ছে নিশ্চিত করা। তাহলে সে আমাকে কিসের নিশ্চয়তা দিয়েছিল? কিসের নিশ্চয়তা? সেফটির, তাই না? সেফটির নিশ্চয়তা দিয়েছিল না? তাহলে আগেই বলেছি যে কোনো কিছুর সাথে র বা এর যদি থাকে, যে সেফটির নিশ্চয়তা দিয়েছিল বা সে আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল, এই যে নিরাপত্তার বলছি বা সেফটির, তাহলে এখানে কি হবে? অফ, তাই না? কারণ আমরা জানি র বা এর থাকলেই সেখানে কি হয়? অফ হয়। আর এমনিও অ্যাসিওর্ড এর পরে কি হয়? অফই হয়। ঠিক আছে, অ্যাসিওর্ড অফই হয়। তারপরে এখানে যেহেতু সেফটির কথা বলেছে, সো ওভাবেও আমরা বুঝতে পারবো যে এখানে কি হবে? অফ হবে। ওকে, 27 বলছে দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। ওকে, অ্যাকুইটেড মানে হচ্ছে গিয়ে খালাস দেওয়া। অ্যাকুইটেড মানে কি? খালাস। তাহলে দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ, তাকে মানে কি থেকে চার্জ দিয়েছিল বা তাকে কি থেকে অব্যাহতি দিয়েছিল? খালাস দিয়েছিল কি থেকে? তাকে একটা চার্জ থেকে অব্যাহতি দিয়েছিল। তাহলে এই অ্যাকুইটেড এর পরে সবসময় কি হয়? অফ হয়। অ্যাকুইটেড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে অব্যাহতি দেওয়া, কোনো কিছু থেকে খালাস দেওয়া, কোনো কিছু থেকে মুক্তি দেওয়া, অ্যাকুইটেড অফ। ঠিক আছে, জাজ অ্যাকুইটেড অফ হিম অফ দ্য চার্জ। অ্যাকুইটেড এর পরে কি হয়? অফ হয়। ফর্ম, অন, উইথ না, অ্যাকুইটেড অফ।
নেক্সট 28 বলছে হি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট। আচ্ছা, এই অ্যাবজর্ব মানে হচ্ছে গিয়ে নিমগ্ন। অ্যাবজর্ব মানে কি? নিমগ্ন। তাহলে বলছে হি ওয়াজ অ্যাবজর্ব ড্যাশ ডিপ থট, মানে সে ডিপ থটের মধ্যে বা চিন্তার মধ্যে সে কি হচ্ছিল, গভীর চিন্তায় সে নিমগ্ন। গভীর চিন্তার কি? গভীর চিন্তার মধ্যে নিমগ্ন। তাহলে কি হবে? অ্যাবজর্ব ইন, তাই তো? গভীর চিন্তার মধ্যে নিমগ্ন, অ্যাবজর্ব ইন ডিপ থট। ওকে, অ্যাবজর্ব উইথ, অন, বাই না, অ্যাবজর্বড ইন, গভীর চিন্তায় নিমগ্ন। ওকে, নেক্সট 29 বলছে হি ইজ বেন্ড ড্যাশ। আচ্ছা, হি ইজ বেন্ড, এই বেন্ড মানে কি? বেন্ড মানে হচ্ছে গিয়ে বাঁকানো, তাই তো? বেন্ড মানে কি? বেন্ড মানে হচ্ছে গিয়ে বাঁকানো। তাহলে এখানে কি বলতেছে? বলতেছে যে হি ইজ বেন্ড ড্যাশ গোয়িং টু দ্য মিটিং। আচ্ছা, তাহলে এই বেন্ড মানে বাঁকানো হলেও এখানে বেন্ডটা ইউজ করা হয়েছে কোন দিকে? এখানে বেন্ডটা ইউজ করা হচ্ছে, মানে বেন্ডের পরে যদি এই প্রিপোজিশনটা থাকে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে, তাহলে এটার মিনিংটা চেঞ্জ হবে। বেন্ড মানে হচ্ছে কোনো কিছু বাঁকানো, কিন্তু এখানে কি সে মিটিং বাঁকাচ্ছে? না, এখানে এই বেন্ড এর পরে অন থাকার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি ঝোঁক। ঠিক আছে, কোনো কিছুর প্রতি ঝোঁক বা ইচ্ছা, কোনো কিছুর প্রতি ঝোঁক বা ইচ্ছা থাকলে কি হবে? বেন্ডের পরে অন হবে। তাহলে এখানে বলছি হি ইজ বেন্ড ড্যাশ গোয়িং টু দ্য মিটিং, তার মিটিং এ যাওয়ার জন্য একটা কি ছিল? ঝোঁক ছিল। এখানে তো বাঁকানো অর্থে বলে নাই, মিটিং বাঁকানোর কথা বলে নাই, তাহলে এখানে কি হবে? বেন্ড অন, তার মানে হচ্ছে গিয়ে তার মিটিং এ যাওয়ার জন্য একটা কি ছিল? ঝোঁক ছিল। ঠিক আছে, তারপরে এখানে আছে দেখেন বেন্ড আপন, এটা হচ্ছে গিয়ে কোনো কিছুকে মানে নিচু করা। বাঁকায়া যদি কোনো কিছুকে নিচু করে তাহলে হয় বেন্ড আপন, বেন্ড অ্যাবাউট হয় না। ঠিক আছে, আর বেন্ড ফর কোনো কিছুর জন্য বাঁকানো। ঠিক আছে, কোনো কিছুর জন্য বাঁকানো। ওকে, নেক্সট 30 কি বলছে? শি ওয়াজ ব্লেসড ড্যাশ আ সন। আচ্ছা, তাহলে হচ্ছে সে একটা পুত্র সন্তান সহ সৌভাগ্য লাভ, মানে সে একটা পুত্র সন্তান জন্ম দেওয়ার সৌভাগ্য লাভ করেছে। তাহলে শি ওয়াজ ব্লেসড উইথ, ব্লেসড এর পরে কি হয়? উইথ হয়। কোনো কিছুর জন্য যদি কেউ ব্লেসড হয় বা সৌভাগ্যবান হয়, সেটাকে হয় কি? ব্লেসড উইথ। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্লেসড এর পরে উইথ হয়, যে কিছু সহ সে সৌভাগ্যবান হয়েছে। তাহলে শি ওয়াজ ব্লেসড উইথ আ সন। নেক্সট 31 বলছে ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক। ব্লাশ করা মানে হচ্ছে গিয়ে মুখ রাঙা হওয়া, তাই তো? ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক, তার মানে তোমার নিজেরই ভুলের জন্য নিজেরই এত মুখ রাঙা করার কিছু নেই, বা নিজের ভুলের জন্য নিজেরই এত নিজেকে ছোট মনে করার কিছু নেই। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এইখানে যে অর্থে মুখ রাঙা করার কথা বলেছে সেটা কি? লজ্জায়, তাই তো? লজ্জায় মুখ রাঙা হলে, কি বললাম? লজ্জায় যদি মুখ রাঙা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে উইথ। ঠিক আছে, লজ্জায় যদি মুখ রাঙা হয়, তাহলে তার এখানে কি হচ্ছে? এই যে লজ্জায় হচ্ছে না, সেইম, লজ্জায় হচ্ছে, তাহলে এখানে কি হবে? ব্লাশ উইথ, মানে লজ্জায় মুখ রাঙা হওয়া। ঠিক আছে, ব্লাশ অন মানে হচ্ছে শুধু মুখ রাঙা হওয়া।
এখন একটু মজার ব্যাপার দেখেন, এই যে মুখ রাঙা হয়, মুখ রাঙা তো অনেক কারণে হতে পারে, লজ্জায় হতে পারে, মুখ রাঙা হতে পারে রাগে, রাগে মুখ লাল হয়ে গেছে, মুখ লাল হতে পারে মনে করেন যে আশ্চর্য হয়ে গেছে, একদম চেপে রাখতে পারতেছে না খুশিটা, খুশিতে মুখ লাল হতে পারে, অনেক ভাবে হতে পারে। সো এখানে যেহেতু তার সেইমে হচ্ছে তাহলে এটা হবে উইথ, আর যদি অন্য কোনো কারণে হয় সেটা হবে কি অন। ঠিক আছে, ব্লাশ এট বা আপন হয় না, ব্লাশ অন হয় যদি মুখ রাঙা হয় তাহলে, আর ব্লাশ উইথ হবে যদি লজ্জায় মুখ রাঙা হয় তাহলে। ক্লিয়ার? নেক্সট, এইটা খুবই মজার। 32 আমাদেরকে বলছে যে ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এইটা হচ্ছে অন্য কেউ যখন, আমি যখন অন্য কারো অ্যাকাউন্টে টাকা রাখবো বা আমি অন্য কাউকে বলছি আমার অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে যে ক্রেডিট টু, ক্রেডিট টু কি অন্যের অ্যাকাউন্টে টাকা রাখলে, মনে থাকবে অন্যের অ্যাকাউন্টে যদি টাকা রাখি তাহলে কি হবে ক্রেডিট টু, ক্রেডিট এগেনস্ট হয় না, ক্রেডিট ইন না। আরেকটা আছে ক্রেডিট উইথ। ক্রেডিট উইথ কখন হবে, যে ক্রেডিট উইথ তখন হবে যখন টাকার অ্যামাউন্টটা কোথায় থাকবে, শেষে থাকবে। কি বললাম, যে টাকার অ্যামাউন্ট যদি শেষে থাকে তাহলে কি হবে ক্রেডিট উইথ হবে। যেমন মনে করেন বললাম যে your account has been credited with 3000 টাকা। ওকে, এখন এখানে একটু খেয়াল করে দেখেন, যখন বলছি যে your account has been credited with 3000 টাকা, তার মানে হচ্ছে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা তোমার অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হয়েছে, 3000 টাকা। এই ক্ষেত্রে কিন্তু উইথ হবে, কিন্তু যখন অন্য কেউ অন্য কারো অ্যাকাউন্টে যখন টাকা রাখা হবে তখন সেটা কি হবে, টু হবে। মনে থাকবে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, ঠিক আছে, তাহলে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এত টাকা। মোট কথা হচ্ছে যদি টাকা শেষে থাকে, টাকা শেষে থাকলেই হচ্ছে সেখানে কি হবে ক্রেডিটেড উইথ হবে, টাকা শেষে থাকলে ক্রেডিটেড উইথ। আর যদি অন্য কারো অ্যাকাউন্টে টাকা রাখার কথা বলা হয় তাহলে কি হবে ক্রেডিটেড টু হবে। এটা বোঝা গেল কিনা একটু বলেন, যেহেতু ওকে বলছে যে ক্রেডিট এত টাকা মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে পাঠাও, অন্য কাউকে বলছি না, তাহলে এটা কি হবে ক্রেডিট টু হবে। আমাকে একটু বলেন এটা বোঝা গেল কিনা। এক্স্যাক্টলি, মনোয়ার হোসেন সাদ্দাম একদম রাইট কথা বলেছে। যখন ওই যে SMS আসে নিজের অ্যাকাউন্টে তখন এটা কি হয় যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ এত টাকা, তাই তো। আর উইথটা আমরা মনে রাখবো কখন, যখন হচ্ছে গিয়ে টাকার অ্যামাউন্টটা লাস্টে থাকবে, টাকার অ্যামাউন্টটা লাস্টে থাকলেই হচ্ছে সেটা কি হয় উইথ দিয়ে হয়। আর হচ্ছে অন্য কেউ যখন করে তখন সেটা কি হয়, তখন হয় হচ্ছে ক্রেডিটেড টু। ক্লিয়ার? ওকে, নেক্সট 33 কি বলছে আমাদেরকে, বলছে দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল ড্যাশ হিজ স্টুডেন্ট। আচ্ছা, কারো ওপরে যদি কন্ট্রোল বা অধীনস্থতা কারো ওপরে রাখার কথা বোঝায়, যে আমার এর ওপরে কন্ট্রোল আছে বা অধীনস্থতা আছে, তাহলে সেটা কি হয় অ্যান্সার ওভার। তাহলে কি বললাম যে কারো উপর নিয়ন্ত্রণ বোঝাতে, ঠিক আছে, কারো উপর নিয়ন্ত্রণ বোঝাতে কি হবে কন্ট্রোল ওভার, যে কারো উপরে নিয়ন্ত্রণ আছে কিনা সেই ক্ষেত্রে কি হবে কন্ট্রোল ওভার। ওকে,
আর হচ্ছে এখানে কন্ট্রোল অন আছে, সেটা হচ্ছে জোর খাটানো। জোর খাটানো, যদি জোর খাটান কারো উপরে তাহলে কি কন্ট্রোল অন, ঠিক আছে? কন্ট্রোল অন মানে জোর খাটানো। আর কন্ট্রোল ফর বা কন্ট্রোল টু হয় না, কন্ট্রোল ওভার হবে কারো ওপরে নিয়ন্ত্রণ আছে কিনা বোঝাতে, আর কন্ট্রোল অন হবে হচ্ছে কারো উপরে জোর খাটানো বোঝাতে। তাহলে এখানে কি বলছে, দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল ড্যাশ হিজ স্টুডেন্টস, তার মানে স্টুডেন্টদের উপরে টিচারের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ কি আছে, কম আছে সেটা বোঝাচ্ছে। তাহলে কন্ট্রোল ওভার হবে, কারণ এখানে নিয়ন্ত্রণ অর্থে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট 34 আমাদেরকে কি বলছে যে he was convinced dash my honesty, he was convinced মানে হচ্ছে গিয়ে মেনে নেওয়া বা বিশ্বাস করে ফেলা, he was convinced that dash my honesty, সে কনভিন্সড হয়ে গিয়েছিল কিসে, আমার সততায়, সততায়। লাস্টে র এর অন্ত্যেষ্টিয় থাকলে কি হয়, অফ হয়, আর কনভিন্সড এর পরে কি হবে, অফই হবে। কনভিন্সড উইথ হচ্ছে কিছু দ্বারা, কিছু দ্বারা প্রভাবিত হওয়া, কিছু দ্বারা যদি প্রভাবিত হয় সেখানে আবার কনভিন্সড উইথ হয়, ইন বা অন না, তাহলে কি কনভিন্সড অফ এখানে হবে। কেন, কারণ আমার সততায়, আমার সততায় সে কি হয়েছে, কনভিন্সড হয়েছে। ওকে, 35 বলছে, এটা একটা প্রবাদ, ঠিক আছে। ডু নট ক্রাই ড্যাশ স্প্লিট মিল্ক, মানে যেটা গেছে তা নিয়ে দুঃখ করো না, এটা হচ্ছে একটা প্রবাদ। যা গেছে তা নিয়ে দুঃখ করো না, যা গেছে তা নিয়ে দুঃখ না করার কথা বলা হলে এটা বলা হয় যে ডু নট ক্রাই ড্যাশ স্পিলড মিল্ক, তাহলে এখানে হবে ক্রাই ওভার। ঠিক আছে, এটা একদম আমাদেরকে মানে মুখস্থই করতে হবে, তার কারণ এইটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। ঠিক আছে, ক্রাই ওভার হবে এটা, যে ডু নট ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক, মানে যা গেছে তা নিয়ে দুঃখ করো না। ওকে, এটা মনে রাখা লাগবে যে ক্রাই ওভার। ওকে, 36 কি বলছে আমাদেরকে, 36 বলছে আই হ্যাভ নো ড্যাশ এংজাইটি, ঠিক আছে, যে আমার এংজাইটির কোনো কি নাই, কারণই নাই, নো কজ ফর এংজাইটি, তাহলে আমার এংজাইটির কোনো কারণই নেই, কারণ। আর যদি কোনো কারণে বোঝাতাম যে কোনো কারণে এটা হয়েছে, যেমন মনে করেন যে কজ অফ এয়ার পলিউশন, ঠিক আছে, যে কজ অফ এয়ার পলিউশন আর এইগুলা যে এয়ার পলিউশনের কারণগুলা কি কি, যখন এগুলা বলবো তখন এটা কি হবে, অফ। ঠিক আছে, এটা মানে হচ্ছে কারণে, আর এটা মানে হচ্ছে কারণ, ফর হচ্ছে কারণ। তাহলে বলছে আই হ্যাভ নো কজ অফ এংজাইটি, না এংজাইটির কারণ নাই সেটা না, যে আই হ্যাভ নো কজ ফর এংজাইটি, এংজাইটির কোনো কারণই নেই আমার কাছে। ঠিক আছে, ওকে। 37 কি বলছে আমাদেরকে, বলছে যে দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস, এটা একদম মানে জানা কথা, সেটা হচ্ছে যে কোনো কিছুর ওপরে জীবন ধারণ করা, কোনো কিছুর ওপরে নির্ভর করা, সেই ক্ষেত্রে কি হয়, অন হয়, তাই তো, কোনো কিছুর উপরে জীবন ধারণ করা। তাহলে কাউ জীবন ধারণ করে কি খেয়ে, ঘাস খেয়ে, তাহলে ফিডস এর পরে অনই হবে, এটা জীবন ধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, জীবন ধারণ। ঠিক আছে, তাহলে ইন, বাই বা অফ হবে না, হবে হচ্ছে অন, যে ফিডস অন গ্রাস, এটার উপরে নির্ভর করেই মানে সে বেঁচে থাকে। ওকে, 38 বলছে ইউ শুড ড্রাইভ দ্য কার এট আ স্পিড কম্পেটিবল ড্যাশ সেফটি,
কম্পিটেবল মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। কম্পিটেবল মানে কি? সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? কম্পিটেবল মানে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাকে বলছে যে ইউ শুড ড্রাইভ দ্য কার এট আ স্পিড, তোমার এমন স্পিডে গাড়ি চালানো উচিত যেটার একটা সামঞ্জস্য থাকবে তোমার সেফটি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে সামঞ্জস্য তৈরি করতে বলছে কিসের সাথে? স্পিডের সাথে সেফটির, তাই তো? স্পিডটা এমন হতে হবে যেটা সামঞ্জস্য তৈরি করতে পারে স্পিডের সাথে সাথে। তাহলে এটার অ্যান্সার কি হবে? উইথ, কম্পিটেবল উইথ সেফটি, ঠিক আছে? কম্পোর্টেবল টু, অ্যাট, ফর না, কম্পোর্টেবল উইথ সেফটি। ওকে, নেক্সট 39। 39 বলছে 8 men were concerned dash the plot, 8 men were concerned dash the plot। তাহলে সবাই মিলে কোনো একটা জিনিসে কি করছে? কনসেন্ট্রেট করছে বা কোনো একটা কিছুতে নিমগ্ন আছে। আবারও বললাম ওই যে কনসেন্ট্রেট, তারপরে হচ্ছে ইন, কোনো একটা বিষয়ে কি থাকা? নিমগ্ন থাকা, কোনো একটা বিষয়ের মধ্যে আছে, তাই তো? যে এই প্লটের জন্য তারা সবাই কি করছে? 8 জন মানুষ এটাতে কি আছে? কনসেন্ট্রেট আছে। তাহলে কি হবে? কনসেন্ট্রেট ইন হবে, ঠিক আছে? যে কনসার্নড ইন, কনসার্নড ইন, ঠিক আছে? কোনো বিষয়ে মনোযোগী, ঠিক আছে? কোনো বিষয় সবাই মিলে খুব মনোযোগী, তাহলে কি হবে? কনসার্নড ইন। কনসার্ন অ্যাট না, কনসার্ন উইথ হচ্ছে গিয়ে কোনো কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে, ওকে? কনসার্ন উইথ এর পরে যদি কনসার্ন উইথ থাকে তাহলে পরে এরকম থাকবে যে দে আর কনসার্ন উইথ সাম প্রবলেমস, তারপরে হয়তো ওইগুলোর নাম দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে কনসার্ন উইথ হলে যে বিষয়গুলো নিয়ে কনসার্ন সেগুলো নিয়ে বলা থাকবে। বাট এখানে বলছে যে কনসার্ন ইন, কোনো একটা বিষয়ে তারা সবাই মিলে কি খুব নিমগ্ন বা কোনো একটা বিষয়ে তারা খুব মনোযোগ দিচ্ছে, তাহলে কি হবে? কনসার্ন ইন। ওকে, নেক্সট 40। 40 বলছে স্টুডেন্টস আর কনসার্নড, এই যে দেখেন, দেখছেন এখানে আবার কি হচ্ছে? কনসার্নড। স্টুডেন্টস আর কনসার্ন ড্যাশ দেয়ার রেজাল্ট, স্টুডেন্টরা কিসের জন্য চিন্তা করছে বা কিসের জন্য কনসার্ন করছে বা তাদের মনোযোগ কিসের জন্য? রেজাল্টের জন্য, তাই তো? ফর মানে কি? জন্য না, তাহলে এখানে কি হবে? কনসার্ন ফর। অ্যাট না, কনসার্ন উইথ না, কনসার্ন টু না, কিসের জন্য তারা টেনশন করছে বা স্টুডেন্টের মানে সবসময় টেনশন কি নিয়েই থাকে বা কনসার্ন কি থাকে? রেজাল্ট থাকে, তাহলে কি হবে? ফর বা জন্য। স্টুডেন্টস আর কনসার্ন ফর দেয়ার রেজাল্ট। নেক্সট 41। 41 বলছে আই কনকিউর, এই কনকিউর মানে হচ্ছে একমত হওয়া, ওকে? কনকিউর মানে কি? একমত হওয়া। আই কনকিউর ড্যাশ ইউ অন ইউর ডিসিশন, তাহলে আমি তোমার সাথে তোমার ডিসিশনে বা সিদ্ধান্তে একমত, তোমার সাথে, এজন্য এটা কি হবে? উইথ। আই কনকিউর উইথ ইউ অন ইউর ডিসিশন, আমি তোমার সাথে তোমার ডিসিশনে বা মতামতে একমত পোষণ করছি। কনকিউর উইথ। ওকে, 42। হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, হি ইজ কনফিডেন্ট মানে সে কি তার সাকসেসের প্রতি বা সে কি নিয়ে কনফিডেন্ট? তার সাকসেস নিয়ে কনফিডেন্ট, তাই তো? তাহলে হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, ঠিক আছে? সে খুবই কনফিডেন্ট কি নিয়ে? তার সাকসেস নিয়ে, ঠিক আছে? বিশ্বাসী, তার আত্মবিশ্বাস কি নিয়ে? সাকসেস নিয়ে, তাহলে কনফিডেন্ট অফ সাকসেস।
কনফিডেন্ট বিকজ সাকসেস তো হবেই না, কনফিডেন্ট বাই সাকসেস না, আর এখানে বলছে নান অফ দিস, তাহলে কি হবে? অফই হবে, কনফিডেন্ট অফ সাকসেস। ওকে, নেক্সট 43 বলছে হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। কনফার্ম মানে হচ্ছে অনুরূপ, কনফার্ম মানে কি? অনুরূপ, ঠিক আছে, অনুরূপ মানে একই মতো। তাহলে হিজ ওয়ার্ডস কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক, তার মানে তার যা কথা, সে যা মুখ দিয়ে বলেছে তার কাজও কি ঠিক তেমন। তাহলে হচ্ছে কনফার্ম টু মানে একই রকম, অনুরূপ, কনফার্ম টু হিজ ওয়ার্ক, সে যা মুখ দিয়ে বলেছে তার কাজও সেরকম, তাহলে কি হবে? কনফার্ম টু। ওকে, আর কনফার্ম উইথ মানে হচ্ছে, কনফার্ম উইথ যদি দেই, কনফার্ম উইথ হচ্ছে মেনে চলা, ঠিক আছে, কনফার্ম উইথ হচ্ছে মেনে চলা, কিন্তু এখানে তো মেনে চলার কথা বলে নাই। আর এই যে কনফার্ম ইন বা কনফার্ম বাই, এই দুইটা হয় না, কনফার্ম উইথ হতে পারতো মেনে চলার কথা বললে, যে সে তার সে যা বলছে সেই অনুযায়ী সে চলে, সেইটা যদি হতো তাহলে কনফার্ম উইথ হতো, কিন্তু না, এখানে কনফার্ম টু হবে এই কারণে, তার কারণ বোঝাচ্ছে যে তার কথা যা বলেছে তার কাজও কি সেই অনুরূপ, এই জন্য কনফার্ম টু। ওকে, নেক্সট 44 বলছে দ্য স্কুল কনসিস্ট ড্যাশ 5 ক্লাসেস। ওকে, তাহলে কনসিস্টের পরে কি হয়? এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসিস্ট অফ, ঠিক আছে, মানে গঠিত, কনসিস্ট অফ 5 ক্লাসেস, 5টা ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে স্কুলটা কি গঠিত, তাহলে কি হবে? কনসিস্ট অফ, কনসিস্টের পরে সবসময় অফই হয়, কনসিস্ট অফ। ওকে, ও নেক্সট, নাইস, সুন্দর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে 45-এ। এই 45-এর প্রশ্নটাই হচ্ছে গিয়ে আজকের ক্লাসের একটা ধামাকা বলা যায়, তার কারণ এখানে আমরা ডাইড দিয়ে যেগুলো পাবো, ডাইডের ব্যবহার অনেক ধরনের হয়, সো প্রত্যেকটা ডাইডের ব্যবহার আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এই 45 শুরু করার আগে আমাকে একটু বলেন যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বুঝতে, ঠিক আছে, আর এইটা হবে একটা ধামাকা, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত যতটুকু করিয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার ধামাকাটা দেই। সেটা হচ্ছে যে আমাদের এই ডাইড নিয়ে হচ্ছে অনেকগুলা আছে, যে ডাইড রিলেটেড, যেমন ডাই এর পরে কি হবে সেটা আসলে নির্ভর করে প্রিপোজিশনের উপরে, যে এক একটা জায়গায় ডাইড এক এক ভাবে আসে, ঠিক আছে। যেমন মনে করেন যে প্রথমটা ডাইড অফ হবে যদি রোগে মারা যায়, রোগে মারা গেলে, ক্লিয়ার, যদি রোগে মারা যায় তাহলে সেটা কি হবে? ডাইড অফ হবে, ঠিক আছে, যদি কোনো রোগে মারা যায়। যদি কোনো দুর্ঘটনায় মারা যায় তাহলে কি হবে? বাই, দুর্ঘটনায় মারা গেলে, ঠিক আছে, যদি কোনো দুর্ঘটনায় মারা যায় তাহলে কি হবে? ডাইড বাই, যেমন হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট। ওকে, ডাইড ফর হবে যদি আত্মত্যাগ করা হয়, ঠিক আছে, আত্মত্যাগ কিসের জন্য করা হয়? দেশের জন্য, হি ডাইড ফর হিজ কান্ট্রি, আত্মত্যাগ করা হয় কিসের জন্য? দেশের জন্য। ডাইড ফর্ম হয় কখন? ডাইড ফর্ম হয় হচ্ছে আকস্মিক মৃত্যু, ঠিক আছে, আকস্মিক যদি মৃত্যু হয়, যেমন এই যে ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মরে গেছে, এটা কি আকস্মিক মৃত্যু না? এরকম আকস্মিক মৃত্যু হলে কি হবে? ডাইড ফর্ম হবে, ঠিক আছে। ওকে,
তাহলে দেখেন এখানে আমাদেরকে কি বলছে, বলছে দ্য ম্যান ডাইড ওভার ইটিং। ওভার ইটিং মানে বেশি খেয়ে মারা গিয়েছে, আকস্মিক মারা গিয়েছে না, তাহলে এটা কি হবে, ডাইড ফর্ম। অফ হতো যদি কোনো রোগে মারা যেত, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। যদি কোনো দুর্ঘটনায় মারা যেত তাহলে দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, যদি নিজেই দেশ মানে কোনো কিছুর জন্য যদি নিজের জীবন ত্যাগ করতো তাহলে কি হতো, যে হি ডাইড ফর হিজ কান্ট্রি। ঠিক আছে, তাহলে ডাইড ফর হইতো। তাহলে ডাইডের চারটা আমাদের মনে থাকবে না? ক্লিয়ার? নেক্সট 46 বলছে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ড্যাশ ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আশা করি না যে তুমি তোমার কোনো ডিফিকাল্টি থাকবে কি করতে, ড্রাইভিং লাইসেন্স পেতে। তাহলে এটা হবে, এখানে আমাদেরকে বলছে যে গেট, তারপরে বলছে যে ইন গেটিং, আর বলছে টু হ্যাভ গট, আর বলছে হ্যাভিং গট। না, হ্যাভিং গট তো হবেই না। আচ্ছা, এটা হবে হচ্ছে ইন গেটিং। ইন গেটিং মানে হচ্ছে পেতে। তাহলে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি, আমি মনেই করি না যে তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে ইন গেটিং ড্রাইভিং লাইসেন্স পেতে। তাহলে এখানে কি হবে, ইন গেটিং হবে, এগুলো হবে না। নেক্সট, আচ্ছা বলছে হি ডেসপায়ার্ড ড্যাশ সাকসেস। ডেসপায়ার্ড মানে হচ্ছে নিরাশা বা হতাশা। ঠিক আছে, নিরাশা বা হতাশা। তাহলে বলছে হি ডেসপায়ার্ড ড্যাশ সাকসেস, এই ডেসপায়ার্ড এর পরে কি হয়, অফ হয়। তাহলে তার হতাশা কিসের জন্য, হতাশা সাকসেসের জন্য বা সাফল্যের হতাশায় ভুগছে। হি ডেসপায়ার্ড অফ সাকসেস। ওকে, নেক্সট 48 বলছে অ্যান অনেস্ট ম্যান হ্যাজ নো ডিস্ট্রাস্ট মানে কি, অবিশ্বাস, তাই তো, ডিস্ট্রাস্ট ড্যাশ এনিওয়ান। তাহলে একজন সৎ মানুষ কখনো কাউকে কি করে না, অবিশ্বাস করে না বা কারো উপরে বিশ্বাস হারায় না, তাই তো, কারো উপর থেকে বিশ্বাস হারায় না। তাহলে ডিস্ট্রাস্টের পরে যেটা হবে সেটা হচ্ছে ডিস্ট্রাস্ট অফ, মানে কারো উপর থেকে বিশ্বাস হারানো, কারো উপর থেকে বিশ্বাস হারানো, কারো উপর থেকে বিশ্বাস হারানো, ডিস্ট্রাস্ট অফ। ওকে, ডিস্ট্রাস্ট অন ফর উইথ হয় না, ডিস্ট্রাস্ট অফ মানে কারো থেকে বিশ্বাস হারানো। ওকে, নেক্সট 49 বলছে দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। ইন্ট্রাস্টেড, আচ্ছা এই ইন্ট্রাস্টেড মানে হচ্ছে গিয়ে অর্পিত। ঠিক আছে, ইন্ট্রাস্টেড মানে কি, অর্পিত। তার মানে বলছে দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। চিলড্রেনরা আসলে বা বাচ্চারা হচ্ছে তার আঙ্কেলের কাছে লালন পালন হয়, অর্পিত আছে, তার আঙ্কেলের উপরে অর্পিত আছে, তাই তো। তাহলে এই ইন্ট্রাস্টের পরেও কি হয়, ইন্ট্রাস্টের পরেও টু হয়, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্ট্রাস্ট ফর উইথ বা এট না, ইন্ট্রাস্ট টু, কারো উপরে কি হওয়া, অর্পিত হওয়া, ইন্ট্রাস্ট টু। ওকে, দ্য লাস্ট ওয়ান ফর টুডে 50 কি বলছে, বলছে যে গভর্নমেন্ট হ্যাজ বিন entrusted ড্যাশ ইলেকশন পলিসি। ওই যে সেম, যে সরকার নির্বাচিত যে রাজনীতিবিদ তাদের উপরে কি করা হয়েছে, তাদের উপরে হচ্ছে ইলেকশনের দায় মানে ন্যস্ত করা হয়েছে। তাহলে গভর্নমেন্ট বা সরকার কাদের উপরে ন্যস্ত করা হয়েছে, যাদেরকে, যেসব পলিটিশিয়ানদেরকে ইলেকশনের মাধ্যমে মানে ভোট দিয়ে যাদেরকে কি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, সেই সব রাজনীতিবিদদের উপরে হচ্ছে গভর্নমেন্ট বা সরকার ইন্ট্রাস্টেড বা অর্পিত, তাই তো। তাহলে আবারও এই যে ইন্ট্রাস্টেড এসেছে, তাহলে কি হবে, ইন্ট্রাস্টেড টু, কারণ আমরা তো জানি যে কারো উপরে কোনো কিছু অর্পিত হলে কি হয়, ইন্ট্রাস্টেড টু হয়। ওকে, সো এই 50 পর্যন্ত আজকে থাকলো। এখন আমাকে বলেন যে এই 50 পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা, আর হচ্ছে আপনাদের আজকে অ্যাপ্রোপ্রিয়েটের প্রিপারেশনের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু সবাই জানিয়ে দেন।
Yes, interested too. আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই একটু আমাকে জানিয়ে দেন যে আজকে আপনাদের ক্লাসটা কেমন লাগলো। আর হচ্ছে আচ্ছা, আর হচ্ছে আমরা এখন সলভ করছি আমাদের কোশ্চেনগুলো, যেমন লাস্ট 2টা ক্লাস ধরে আমরা আমাদের কোশ্চেনগুলো সলভ করছি আমাদের শর্ট সাজেশনের বই থেকে। এই যে এটা আমাদের শর্ট সাজেশন, এই বইটা থেকে আমরা সলভ করছি, ঠিক আছে? প্রাইমারির জন্য যে শর্ট সাজেশনটা সেটা থেকে। কেন সলভ করছি? কারণ যেহেতু আপনারা যারা ক্লাস করছেন ম্যাক্সিমামই হচ্ছে প্রাইমারির এক্সামের জন্য আপনারা প্রিপেয়ার হচ্ছেন, কারণ আপনাদের প্রথম ধাপের যেহেতু বলে দিয়েছে যে নভেম্বরে, সো প্রথম ধাপের যেহেতু ডেট দিয়ে দিয়েছে, এই জন্য আমাদের সামনে যে পরীক্ষাটা সেটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে দেখে এখান থেকেই আমরা সলভ করছি। তার কারণ আমাদের জব ইংলিশের যে বইটা আছে সেখানে আমাদের আরো প্রচুর প্রশ্ন আছে, তো যেটা হয় যে ওই সবগুলো হয়তো করাতে গেলে দেখা যাবে যে একটা টপিকের উপরই আমাদের 6-7টা ক্লাস নেওয়া লাগবে, তখন দেখা যাবে যে আপনাদের টপিক শেষ হবে না, আর হচ্ছে আপনাদের ভালো লাগবে না, বোর লাগবে যে একই জিনিস পড়ায়, কারণ লাস্ট মোমেন্টে আমাদের একদম ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পড়তে হবে, তাই তো? এই জন্য আমরা যেটা করছি যে একদম সিলেক্টিভ ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো এই বইটার মধ্যে দেখতেই পাচ্ছেন, বইটা একদম পাতলা, সো সিলেক্টিভ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, আমরা শুধু সেই সিলেক্টিভ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আর আমরা যেটা চেষ্টা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে, আপনাদেরকে যখন অন্যান্য ক্লাস করাতাম বারবার বলতাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, তার কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এই যে দেখেন আমরা একটা অ্যান্সার বলতে গেলে দেখা যায় যে অন্য 2-3টা, যেগুলো তো হয় না আমি সেগুলো বলছি না, কিন্তু যেগুলো হয় সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি যে বাকিগুলো অ্যান্সার কি হতে পারে, যাতে করে আপনাদের প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন থেকে ভুল না করেন, আপনারা যেন ভালোভাবে করতে পারেন, ঠিক আছে? সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আপনাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। আর হচ্ছে আপনাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সানডে, সো সানডে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে। আপনারা সবাই হচ্ছে কমেন্টে জানিয়ে দেবেন ক্লাসটা কেমন লাগলো, আর হচ্ছে লিভ করতে করতে ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সানডে। অ্যাপ্রোপ্রিয়েটার এরপরে হচ্ছে আমাদের আরো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা সলভ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। সেখানেও আমরা সলভ করতে গেলে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার ছাড়াও আমাদের যে বাকি অপশনগুলো থাকবে সেগুলো যদি অ্যান্সার হওয়ার মতো হয় তাহলে সেগুলো আমি সলভ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সানডে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।